পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই তা রাজনৈতিক এবং প্রশাসনিক দুই মহলেই বিশেষ গুরুত্ব পেয়েছে। কারণ ভোটার তালিকা কোনো সাধারণ নথি কিন্তু নয়, এটি গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম একটি ভিত্তি। আর সেই তালিকা সংশোধনের প্রতিটি ধাপ তাই স্বচ্ছ, সময়োচিত এবং তথ্য সমৃদ্ধ হওয়া অত্যন্তই জরুরি। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে এই প্রক্রিয়ার শুরু থেকেই একাধিক প্রশ্ন সামনে আসছে, বিশেষ করে যখন প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ, সেই তালিকা প্রকাশকে ঘিরে কিন্তু প্রাথমিকভাবে সূত্রপাত। গত 23শে মার্চ গভীর রাতে প্রায় মধ্যরাত ছুঁই সময়ে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। আর এই সময় নির্বাচন নিয়ে শুরু হয় বিতর্ক। বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ, এত গুরুত্বপূর্ণ একটা তালিকা প্রকাশের জন্য দিনের স্বাভাবিক সময়, সেই সময়কে কিন্তু এড়িয়ে মধ্যরাত বেছে নেওয়া, সেটা কি যথেষ্ট তাৎপর্যপূর্ণ? এবং তা নিয়ে স্বচ্ছতার অভাবের ইঙ্গিতও কিন্তু পাওয়া যায়। সাধারণ ভোটারদের একাংশ মনে করছেন যে এই ধরনের সময় নির্বাচন তথ্যকে জনসমক্ষে যথাযথভাবে পৌঁছে দেওয়ার পথে বাধা তৈরি করে। শুধু সময় নয়, প্রথম সাপ্লিমেন্টারি তালিকার ক্ষেত্রেও সবচেয়ে বড় প্রশ্ন ছিল তথ্যের ঘাটতি। নির্বাচন কমিশনের তরফে স্পষ্টভাবে জানানো হয়নি কতজন ভোটারের নাম যাচাই করে নিষ্পত্তি করা হয়েছে, কতজন নতুন করে তালিকায় যুক্ত হয়েছেন, কিংবা ধরুন কতজনের নাম বাদ পড়েছে। ফলে তালিকা প্রকাশ হলেও তার প্রকৃত তাৎপর্য এবং প্রভাব সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে স্পষ্ট ধারণা তৈরি হয়নি। আর এই অস্পষ্টতা থেকেই ধীরে ধীরে সন্দেহ এবং অসন্তোষের পরিবেশ তৈরি হতে শুরু করে। বিশেষজ্ঞদের মতে এসআইআর এর মতো একটা এত বৃহৎ প্রক্রিয়ায় লক্ষ লক্ষ ভোটারের তথ্য যাচাই করা হয়, যেখানে প্রতিটি ধাপে পরিসংখ্যানগত স্বচ্ছতা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কারণ এই তথ্যের ওপরেই নির্ভর করে নির্বাচনী প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা। প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় সেই স্বচ্ছতার অভাব থাকায় রাজনৈতিক মহলে প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয় বলেই মত বিশ্লেষকদের। উল্লেখযোগ্য বিষয় হলো 8ই ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকার বিবেচনাধীন ভোটারের সংখ্যা ছিল প্রায় 60 লক্ষেরও বেশি। এত বড় সংখ্যক প্রেক্ষিতে প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় কি পরিমাণ অসঙ্গতি হয়েছে তা কিন্তু স্পষ্টভাবে জানা না যাওয়ায় গোটা প্রক্রিয়াটাই অনেকের কাছে ধোঁয়াশাপূর্ণ বলে মনে হয়েছে। আর এই পরিস্থিতিতে সাধারণ ভোটারদের মধ্যেও কিন্তু যথেষ্ট উদ্বেগ তৈরি হয়েছে। তাদের নাম তালিকায় রয়েছে কিনা, এটা বা কি কারণে বাদ পড়েছে তাদের নাম, তা নিয়ে কিন্তু অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই প্রথম তালিকাকে ঘিরে যে বিতর্ক এবং প্রশ্নের সূত্রপাত হয়েছিল তার রেশ এখনো কিন্তু কাটেনি, বরং সেই প্রেক্ষাপটেই পরবর্তী সাপ্লিমেন্টারি তালিকাগুলিও এখনো বাড়তি নজরে রয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে ভোটের আগে এই ধরনের যে প্রক্রিয়ায় যদি স্বচ্ছতা না থাকে তাহলে তা নির্বাচনের সামগ্রিক যে পরিবেশ, সেই পরিবেশের ওপর কিন্তু প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা শুধুমাত্র একটি প্রশাসনিক পদক্ষেপ নয়, বরং তা এখন একটি বৃহত্তর রাজনৈতিক এবং গণতান্ত্রিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আগামী দিনে নির্বাচন কমিশন কিভাবে এই প্রক্রিয়াকে আরো স্বচ্ছ এবং তথ্য সমৃদ্ধ করে তোলে, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। আমার প্রাইভেট গাড়ি, আমি সিট বেল্ট পরে আছি, সবকিছু পরে আছি, ব্যাপারে কোনো কিছু ব্লেম করা হয়নি। আপনি গাড়িটা থামালেন কেন? ইলেকশনের জন্য আমি দেবো না গাড়িটা, কি করবেন? ভোট এসে গিয়েছে, রাজ্যের প্রতিটি কোনায় কোনায় শোনা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর ভারী বুটের শব্দ। এদিকে ভোট আসতেই রাস্তা থেকে বাস, অটো কমতে শুরু করেছে। এই আবহে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। আমার প্রাইভেট গাড়ি, আমি সিট বেল্ট পরে আছি, সবকিছু পরে আছি, ব্যাপারে কোনো কিছু ব্লেম করা হয়নি। আপনি গাড়িটা থামালেন কেন? ইলেকশনের জন্য আমি দেবো না গাড়িটা, কি করবেন? আপনাকে কারণ জানাতে এটা আমার প্রাইভেট গাড়ি, দেবো না। গাড়ি তার প্রাইভেট ইউজের জন্য হয়, প্রাইভেট প্রপার্টি নিয়ে নেওয়া যায় ইলেকশনের জন্য। আমার আরে কারণ নাই, দেবো না বলছি তো। আমি গাড়ি আমি নিচ্ছি না। তাহলে আমি তো দেবো না, আপনি আটকাচ্ছেন কেন? আমার অবস্ট্রাকশন করছেন কেন? দাদা ভাই, আপনি কোন জায়গায়, কোন জুরিসডিকশনের লোক? ডাল্লাভ ট্রাফিকের আছে। ডাল্লাভ ট্রাফিক আমি দেবো না, আপনি কমপ্লেন করুন। কমপ্লেনের করার ব্যাপার নাই। আপনারা আরে আপনার রিকুইজিশন আমি গাড়িটা দেবো না, আপনি আমাকে অবস্ট্রাকশন করবেন? আপনি এইভাবে এই গাড়ি চালান তো, এটা ইয়ার কি হচ্ছে নাকি এটা রাস্তার মধ্যে? উত্তেজিত আপনি এভাবে, তাহলে আপনি গাড়িটা থামালেন কেন? কি অপরাধ আমার? এটা
করেন না আপনি। কি সমস্যা আপনাকে বলেছে? আপনি গাড়ি চেয়েছেন, আমি গাড়ি দেবো না, এবার কি করবেন আপনি? তা নিয়ে তুমুল চর্চা ও বিতর্কও শুরু হয়েছে। সত্যি কি ভোটের জন্য কোনো ব্যক্তিগত গাড়ি নিতে পারে পুলিশ? নির্বাচন আয়োজন এবং পরিচালনা করার দায়িত্ব নির্বাচন কমিশনের। কমিশনের নির্দেশিকা অনুযায়ী নির্বাচনের কাজের জন্য সরকারি ও বাণিজ্যিক গাড়ি অর্থাৎ হলুদ নম্বর প্লেটের কমার্শিয়াল গাড়ি নেওয়া যেতে পারে। প্রাইভেট গাড়ি অর্থাৎ ব্যক্তিগত গাড়ি নেওয়া যায় না। তবে শহরের অবস্থার উপর নির্ভর করে কমিশন শেষ অপশন হিসাবে কিছু প্রাইভেট গাড়ি নেওয়ার বিধান রেখেছে। এক্ষেত্রে এসইউভি গাড়িকেই প্রাধান্য দেওয়া হয়েছে। কিভাবে গাড়ি নিতে পারে কমিশন? প্রাইভেট গাড়ি চালিয়ে পুলিশ মাঝ রাস্তায় দাঁড় করিয়ে দিয়ে নিতে পারে না। তার জন্য রয়েছে নির্দিষ্ট প্রক্রিয়া। যদি একান্তই গাড়ির প্রয়োজন হয় তবে পুলিশকে রিকুইজিশন দিতে হবে। এই প্রক্রিয়াটাও দুভাবে হয়। এক, জেলাশাসক যিনি নির্বাচনের সময় জেলা নির্বাচনী অফিসার হিসাবে কাজ করেন তিনি টেন্ডার ডাকেন এবং নির্বাচনের জন্য গাড়ি চান। আরেকটি অপশন হলো ওসি ইলেকশন, যিনি নাকা বা আরটিওতে কাজ করেন তিনিও রিকুইজিশনের মাধ্যমে প্রাইভেট গাড়ি চাইতে পারেন। যদি আপনি গাড়ি দিতে না চান তাহলে কি করবেন? যদি আপনার গাড়ি নির্বাচনী ডিউটির জন্য চাওয়া হয় কিন্তু আপনার দরকারি কাজ থাকে এবং গাড়ি দিতে আপনি নারাজ হন, তাহলে আপনি সরাসরি ডিইও বা নির্বাচন কমিশনের সিইওর কাছে আবেদন করতে পারেন। আপনাকে সেক্ষেত্রে ব্যাখ্যা দিতে হবে যে কেন গাড়িটি দরকার আপনার। এই নিয়ে কলকাতা হাইকোর্টের 2006 সালের একটি মামলার রায়ও রয়েছে। সেই মামলার রায় জনপ্রতিনিধিত্ব আইন 1951 অধীনে সরকারের ক্ষমতার সীমাবদ্ধতা উল্লেখ করা হয়েছিল। অনির্বাণ ঘোষ বনাম ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের ওই মামলায় তৎকালীন বিচারপতি গিরিশ চন্দ্রগুপ্ত বলেন যে প্রাইভেট গাড়ি বা বাস যা ব্যক্তিগত ব্যবহার করা হয় তা যথেচ্ছভাবে নেওয়ার জন্য রাজ্য রিকুইজিশন দিতে পারে না। জনপ্রতিনিধিত্ব আইনের 160 ধারায় উল্লেখ করে বলা হয় যে গাড়ির রিকুইজিশনের কথা বলা হলেও তা সাধারণভাবে কমার্শিয়াল গাড়ি বা পাবলিক ট্রান্সপোর্টকেই বোঝানো হয়েছে। প্রাইভেট গাড়ি যা ব্যক্তিগত মালিকানায় রেজিস্টার্ড এবং ভাড়া দেওয়া হয় না তা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার জোর করে নির্বাচনের কাজের জন্য নিতে পারেন না। 160 ধারায় কিছু ছাড় দেওয়া হয়েছে, যেখানে প্রার্থী বা তাঁর এজেন্ট নির্বাচন সংক্রান্ত কাজের জন্য প্রাইভেট গাড়ি ব্যবহার করতে পারেন। গাড়ি নিলে কত টাকা পাবেন? প্রতিটি নির্বাচনী কাজের জন্য কমিশন গাড়ি নিলে তার জন্য দৈনিক একটি নির্দিষ্ট অঙ্কের টাকা দেওয়া হয়। বাস নিলে তার জন্য দৈনিক 2780 টাকা, মিনি বাসের জন্য দৈনিক 2300 টাকা দেওয়া হয়। 7 আসনের গাড়ি নিলে তার জন্য দৈনিক 980 টাকা, অটোর জন্য 550 টাকা এবং ই রিক্সার জন্য 850 টাকা দেওয়া হয়। ছোট মালবাহী গাড়ির ক্ষেত্রে ভাড়া দৈনিক 980 টাকা এবং বড় ট্রাকের ক্ষেত্রে 2240 টাকা করে দেওয়া হয়। লঞ্চ বা নৌকার মতো কোনো জলযানের জন্য দৈনিক 3100 টাকা এবং 3350 টাকা করে দেওয়া হয়। অবজারভারদের জন্য নেওয়া এসি গাড়ির ভাড়া 1350 টাকা এবং বড় গাড়ির ভাড়া 1690 টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া চালক খালাসিদের খাওয়া দাওয়ার জন্য দৈনিক 280 টাকা খরচ বরাদ্দ করা হয়েছে।